এই জায়গাটা থেকেই হলো ঝিলাম নদীর উৎপত্তি। এই হচ্ছে ঝিলাম নদীর উৎপত্তি, দেখার জিনিস। এই জিনিস কখনো মিস করবেন না। এই দেখুন, যেটা আপনাদের বলছিলাম, ওয়েলকাম টু দ্য ভেরিনাগ স্প্রিং। শ্রীনগরে যদি মার্কেটিং করতে চান তাহলে এইটা দেখেন, 2,25,500 টাকা একটা পশমিনা। পুরা গোটা কাজ আছে। বাংলা না বললেন দেখো দিদি, ও দিদি এটা কত আছে? ডুপ্লিকেট খাচ্ছে। 1,65,000 টাকা দাম। 2,07,000। দেখো দেখো, এক মিনিট। এটার দাম দেখাচ্ছে 7,500। যদিও ধর্মতলায় এটা 800-900 টাকায় পাওয়া যায়, কিন্তু গিয়ে কমপ্লেন করতে আমি ভুলবো না এয়ার ইন্ডিয়ার নামে। আজকে কি যাচ্ছে আমাদের জানি না। এয়ার ইন্ডিয়ায় আমাদের একটা ব্যাগ দিল্লিতে নাকি আটকে গেছে, সেটা আসেনি। আবার এখানে অ্যাড্রেস লেখাতে হচ্ছে, তারা বাড়িতে পৌঁছে দেবে পরের ফ্লাইটে, সেটা নাকি আসে। আমরা আজকে সকালে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো পাটনিটপে যা দেখলাম, এখানে সেরকম দেখার কিছু নেই। এখানে লোকেরা এমনি আসে গরমকালে এসে একটু সময় কাটায়, ওয়েদারটা একটু ঠান্ডার জন্য, একটু হাইট বেশি বলে। তো এখানে ওই গন্ডোলা চাপা বা টুকটাক অ্যাক্টিভিটিস ছাড়া এমনি সাইট সিন দেখার খুব একটা কিছু নেই। এমনি হোটেলে বসে এনজয় করতে পারেন এই সুন্দর ভিউ এই পর্যন্ত। তো আমরা কালকে এসেছিলাম এখানে, আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, শ্রীনগরই চলে যাব। শ্রীনগর থেকে কিছু কেনাকাটা করে কালকে আগামীকাল আমাদের ফ্লাইট শ্রীনগর থেকে আমরা কলকাতায় ফিরে যাব। যদিও আপনারা এইভাবে প্ল্যানিং নাও করতে পারেন, আপনারা প্ল্যানিং করবেন এখান থেকে জম্মু। এখান থেকে জম্মুটা কাছে, জম্মু থেকে ফ্লাইট নিয়ে বেরিয়ে যেতে পারেন আপনারা কলকাতা। কিন্তু আমরা যেহেতু শ্রীনগর থেকে আমাদের ফ্লাইট আছে, তো আমাদের শ্রীনগরই ফিরতে হবে। আজ অষ্টম দিনে আমরা শ্রীনগর ফেরার পথে চলে এসেছি ভেরিনাগে। ভেরিনাগ হলো এখান থেকে এই ঝিলাম নদীর উৎপত্তি। এটা খুব সুন্দর একটা জায়গা, এখানে টেম্পল ফেম্পল সবই আছে। চলুন আমাদের দেখাই। এই হলো ভেরিনাগ। আমরা টিকিট করে নিয়েছি 30 টাকা করে, এখানে এন্ট্রি ফি, 6 জনের 180 টাকা আমাদের। মেন এখানে দেখার হচ্ছে এই ঝর্ণা, ভীষণ সুন্দর সবুজ একটা জল, তার মধ্যে মাছ খেলছে। এই জায়গাটা থেকেই হলো ঝিলাম নদীর উৎপত্তি। দেখুন কি অপূর্ব একটা জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। বাহ, খুব সুন্দর। ভেরিনাগ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1850 মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার এই স্বচ্ছ নীলাভ প্রকৃতির ঝর্ণাই ঝিলাম নদীর মূল উৎস। ঝর্ণার চারপাশে রয়েছে এই সুন্দর সুন্দর মুঘল স্থাপত্য, মনোরম বাগান। ঝিলাম নদীর মোট দৈর্ঘ্য হল 725 কিলোমিটার। এটা প্রথমে কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। এই নদী কাশ্মীরের ইতিহাস, সংস্কৃতি, কৃষি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ভেরিনাগ শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটি কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন। তৈরি হচ্ছে এই জলটাই বয়ে গিয়ে ঝিলাম নদী তৈরি হচ্ছে। সুন্দর দেখুন, এই হচ্ছে ঝিলাম নদীর উৎপত্তি, দেখার জিনিস। এই জিনিস কখনো মিস করবেন না। কি সুন্দর করে একটা ড্যাম্পের মতো করা আছে, এখান থেকে ঝিলাম নদী তৈরি হচ্ছে। এই গাছ, অপূর্ব সুন্দর দৃশ্য। আপনি যদি কাশ্মীর ভ্রমণে আসেন তাহলে ভেরিনাগ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য এবং ঝিলাম নদীর জন্মস্থান দুটো আপনাকে মুগ্ধ করবেই করবে। এখানকার মন্দির, এই দেখুন, যেটা আপনাদের বলছিলাম, ওয়েলকাম টু দ্য ভেরিনাগ স্প্রিং, দ্য সোর্স অফ রিভার ঝিলাম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, দ্য সোল অফ লাইফ। আই লাভ ভেরিনাগ।
হত্যার পর থেকে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সিআরপিএফদের গাড়িগুলোকে পাস করায়। এটা খুব ভালো জিনিস করেছে। শ্রীনগরে যদি মার্কেটিং করতে চান তাহলে এইটা দেখেন। সাজি অ্যান্ড কোম্পানি কাশ্মীরের আসল পশমিনা শাল, সিল্ক কার্পেট, পেপার মাসে, আখরোট কাঠের কারুকার্য সহ নানা ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য এই দোকানটা বেশ পরিচিত। এখানে প্রতিটা জিনিসই কাশ্মীরের শিল্প আর সংস্কৃতির পরিচয় বহন করে। যদি আপনারা কাশ্মীরে এসে আসল কাশ্মীরি হ্যান্ডিক্রাফট বা স্মারক কিনতে চান তাহলে এই ধরনের বিশ্বস্ত দোকান থেকে কেনাকাটা করাই ভালো। চলুন দোকানের ভেতরে ঢুকে দেখি কি সুন্দর সুন্দর সংগ্রহ রয়েছে। 2,25,500 টাকা একটা পশমিনা। ये पश्मीना है হ্যাঁ, इसलिए है। কাবড়া শুধু কাজ, জামদানি, জামদানি পশমিনা। पूरा गोटा काज আছে। ये बंगला में बोल रहे हैं ये क्या हैंडमेड है? सब हाथ कपड़ हाथ का है। 2,25,500 টাকা। কি ইস্টিকে দামি আছে। सबसे महंगा दिखाओ। দেখো দিদি, ও দিদি, এটা কত আছে? 25,500। 25,500। এটা হলো আসল, ডুপ্লিকেট দেখাচ্ছে। এটা শুধু পশমিনা, পশমিনা। 1,65,000 টাকা দাম। হ্যাঁ, দাদা বলছে। ना ना हमने देखो দেখো দাদা एक बार हाथ देगा भाई बाप रे बाप দাদা আচ্ছা, দেখো না। হাত দিয়ে প্রণাম করে নি। দাদা, প্রণাম করে না, প্রণাম করে না, প্রণাম করে না। 2,07,000 দেখো দেখো এক মিনিট দাদা। हैंडमेड है गुलो। দাদা, হ্যাঁ, हावड़ा हावड़ा 2,27,000। 2,27,000। 2,27,000। যাও আপনি কাকা, যত দামি কে সেই দামি দেখাচ্ছে। 150 টাকা স্টার্ট। 150 টাকা থেকে স্টার্ট, কিন্তু পশমিনা বলছে মোটামুটি 20,000-এর উপরে, 22,000 টাকা থেকে শুরু পশমিনা। যত আনলিমিটেড। আমাদের দেখালো 2,27,000। এগুলো কিরম দাম বলছে? 650? 1,050 টাকা। 1,050 যাই হোক, আমরা এখানে ঘুরে একটা মাত্র 2,000 টাকা দিয়ে বাবার একটা চাদরই কেনা হয়েছে। আর শুভ চুড়িদারের ইয়ে দেখো। যে একটা ছোট ছোট শাল কিনেছে বাড়ির জন্য। এইটার দাম দেখাচ্ছে 7,500। যদিও ধর্মতলায় এটা 800-900 টাকায় পাওয়া যায়, তবে হয়তো কোয়ালিটির ডিফারেন্স নিশ্চয়ই হবে। কোয়ালিটি কিন্তু একই, কোয়ালিটি কিন্তু খুব একটা ডিফারেন্স আমাদের হাতে পড়ছে না, যদিও জানি না তারা অভিজ্ঞ তাদের হাতে পড়তে পারে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। A few moments later. আমরা শ্রীনগর থেকে ফিরছি। আমরা বুক করেছিলাম জানলার ধারে টিকিট, পরপর 6 জনের জন্য, ঠিক আছে? তো আমাদের 33 রোতে সিট বুকিং ছিল। এয়ার ইন্ডিয়া এতটাই বাজে এখনও পর্যন্ত, টাটা নিয়ে নেবার পরেও আমাদের 6 জনের গ্রুপ সিট এবং 6টা টিকিটই আমরা পয়সা দিয়ে বুক করেছি। কোনটা 300, 350, 400 টাকা দিয়ে, 375 টাকা দিয়ে, সব কটা সিটই পয়সা দিয়ে বুক করা। একটা সিট কোনোভাবে সিট বুকিং হয়েছে, পয়সা পুরো কেটেছে 30,000 টাকা আপ ডাউন, কিন্তু একটা সিট কোনোভাবে সিটের নাম্বারটা বুকিং কোনোভাবে হয়নি ওদের জন্য, ওদের সফটওয়্যারের কোনো একটা প্রবলেমের জন্য। তো সেই জন্য আমাদের 1.5 ঘন্টা আটকে রেখেছিল ওদের কাউন্টারে। 1.5 ঘন্টা আটকে রেখেছিল মানে ওরা আমাদের কাজ করছিল, অন্যরাও লোক আটকে ছিল আমাদের জন্য, এবং সেটা আমাদেরও ভীষণ খারাপ লাগছিল। ওরা কাজ করে 1.5 ঘন্টা পর একটা সিট আমাদের দিল, এবং সিট দিল দেখুন কোনো জানলা নেই। জানলা আগের সিটের জানলা আছে, আমাদের সিটের কোনো জানলা নেই, এবং আমাদের সবথেকে লাস্ট সিট দিয়েছি, সিটে দেখুন ওইদিকেও কোনো জানলা নেই। এরপরই এই কেবিন ক্রুর জায়গা। আমাদের মেইন সিট ছিল, এই দেখুন মেইন সিট ছিল এই 34, 33, 35, 34, সব কটা জানলার ধার আলাদা আলাদা করে বুক করা আছে। 35A, 34A, এই দেখুন 33A, 33B, 35B, অথচ আমাদের সিট দিয়েছে এইরকমভাবে একটা পেছন দিকের সিট। স্পেশাল পয়সাও নিয়েছে। হ্যাঁ, এই জন্য আবার স্পেশাল পয়সা নিয়েছে। এই যে
শ্রীনগর টু দিল্লি, আমরা সব কটা জানলার ধারে বুক করেছিলাম সেইটাই দেখুন। অথচ আমাদের সিট দিয়েছে 39-এর ABC DEF। এই পুরোটা নিয়ে আমরা চিটি চাপাটি তো করবো, মেলও করবো, আবার স্পেশাল পয়সা নিয়েছে একটা সিটের, যেটা আমরা বুক করেছি পয়সা দিয়ে, সেটার জন্য আবার আলাদা করবো। এই হচ্ছে আমাদের টিকিট। ভাবুন কী অবস্থা, জানলার ধার থেকে উপর থেকে পাহাড়টা ভালো দেখা যায়, বরফ পড়া, সেই জন্য আমরা আলাদা 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 করে বুক করেছিলাম সব টিকিট, তারপরেও এরকম অবস্থা। দেখুন আমাদের এয়ার ইন্ডিয়া পরপর কিরম বোকা বানাচ্ছে। এতে লেখা ছিল নন ভেজ হিন্দু মিল, আমরা নিয়েছিলাম, দিয়েছে দেখুন ভেজ। ভেজ মিলে কি আছে দেখা, এটা নাকি হিন্দু মিল। হ্যাঁ ভেজ, এটা নাকি হিন্দু মিল। হে ভগবান, কী অবস্থা এয়ার ইন্ডিয়া। দেখুন এয়ার ইন্ডিয়া যখন সিট চেঞ্জ করলো, আমাদের কানেক্টিং ফ্লাইট দিল্লি থেকে কলকাতা, তো আমাদের সিটটা দেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট আগের দিকে কোথাও, আমাদের দিয়েছে সব থেকে পেছনে। ঠিক আছে, একদম সব থেকে পেছনে আমাদের যেতে হবে। এই এতজন লোক পেরিয়ে পেছনে কোনো কিছু লাগানো নেই, সিঁড়ি লাগানো নেই যাতে আমরা নামবো, এটা একদম সামনেই লাগিয়ে দিয়েছে যেখান থেকে আমাদের বেরোতে হবে। তো আমাদের এতজন লোক পেরিয়ে যেতে হবে, এবং দিল্লির মতন এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইট ধরা এতটুকু কম সময় খুব ডিফিকাল্ট। এগুলো এয়ার ইন্ডিয়ার এত বাজে ব্যাপার, ওই জন্য এখন এয়ার ইন্ডিয়া টাটা নেবার পরও এয়ার ইন্ডিয়ার কোনো উন্নতি আজও হয়। খুবই বাজে লাগছে এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে। দিল্লি এয়ারপোর্টে এত বড় জায়গা, এইখানে এইভাবে এয়ার ইন্ডিয়ার গাফিলতি এত বাজে। আমরা হেঁটেই চলেছি ভেতর দিয়ে, অবশেষে দৌড়ে ঝাঁপ করে এসে প্রচুর ঘুরে ঘুরে এসে লাস্টে পেয়েছি। এবারে আমাদের ফ্লাইট ধরার পালা, আবার কলকাতা যাওয়ার, ব্যাক টু হোম। কিন্তু গিয়ে কমপ্লেন করতে আমি ভুলবো না এয়ার ইন্ডিয়ার নামে। থেকে আমরা ফ্লাইটে উঠে গেছি, এখন খাবারও দিয়ে দিয়েছে, এবার নন ভেজ দিয়েছে, এবার অন্তত ঠিক দিয়েছে, ভালো টেস্ট পাবি। ঠিকঠাক আজকে কী যাচ্ছে আমাদের জানি না। এয়ার ইন্ডিয়ায় আমাদের একটা ব্যাগ দিল্লিতে নাকি আটকে গেছে, সেটা আসেনি। আবার এখানে অ্যাড্রেস লেখাতে হচ্ছে, তারা বাড়িতে পৌঁছে দেবে পরের ফ্লাইটে, সেটা নাকি আসে। 887587 এই ব্যাগ আটকে গেছে বলে একটা আবার এই দরখাস্ত আমাদের করতে হলো। টোটাল আজকে যা ভোগান্তি হচ্ছে সারাদিন এয়ার ইন্ডিয়ার জন্য, বলে বোঝাতে পারবো না। এবার বাড়ি যাওয়ার পালা, গাড়ি আসছে আমাদের, দেখা যাক ওটা আরও তাড়াতাড়ি পৌঁছায় কিনা, তার আপডেট আপনাদের দেবো। One nap later. এখন রাত্রি কটা বাজে? 10:30, 11:15 বাজে চললো। যে লাগেজটা আমরা দিল্লিতে বেল্টে আটকে গেছিলো, সেই লাগেজটা চলে এসছে আপাতত। আপনাদের বলেছিলাম আমি যে জানাবো লাগেজটা পেলে, তো লাগেজটা বলছে এসছে। তো আমরা যাচ্ছি নিচে, দেখি ঠিকঠাক লাগেজ এসছে কিনা। আজকে এয়ার ইন্ডিয়ার আমাদের সঙ্গে যা যা করলো, মানে এত বাজে আমাদের এক্সপিরিয়েন্স আগে কোনোদিন কোনো ফ্লাইটে হয়নি। পাওয়া গেল।